নমস্কার। আজকের গল্পটা হচ্ছে অন্তরালে। রাবুর থেকে সাপ চলছে ব্রিটিশ ফৌজরা তাদের উদ্ভাবনের মতো চিৎকার করতে করতে খোলা তলোয়ার। একদিন যখন মাগরিব নিভ হচ্ছে, তাদের আগুনের শিখায় একটা আকাশ লাল হচ্ছে, তাদের সৈনিকদের স্বভাব ধরিয়ে আসছে। তাদের মধ্যে যত ব্যয় হয়েছে, তাদের মধ্যে প্রতি দলের আর কিছু ছিল না। মৃত্যু হয়েছে। শিব ঠাকুর জনিয়ে এসে পড়ে গিয়েছিল লুকিয়ে। রতনলালকে ওরা দুজনেই আহত। ওদের আর এখান থেকে বলতে যাওয়া যায় আর ঝাঁপিয়ে পড়েছে, দক্ষিণে মারা গিয়েছিল। তারা সকল থেকে যে ব্রিটিশ সৈন্যদের দাপাদাপি বেড়াচ্ছে, তাহলে ওদের বা অধিকারে পকেটের বাচ্চাদের হাত চালুর মতো সোনার পাত্রে চারার মতো হাতটা ঘিটেছে। ওরা বলেছে এরকম যাই হোক দেখা নানা সাহেবের কাছ থেকে দিতে হবে। এটা পৌঁছানোর আগেই ব্রিটিশরা এসে হামলা করতে শুরু করে। পাতাটা এসে দিল, সৈন্যদের রক্ষা করতে পারলো না এবং তাদের মধ্যে রতন বললো আজকে কোনো প্রাণ নেই দিতে পারবো না। এবং পাহাড়ে রতন থেকে বড় পাথর নিয়ে আলাদা বসে আছে। রতনের বয়স 16 বছরের। এই পৃথিবীতে ওদের আর কেউ নেই, এই জীবনটা নিয়ে তারা পারবে। ও রতন বললো আমাদের এখান থেকে দূরে যেতে হবে, শিবু এই জায়গাটা থেকে আমার যেতে হবে, পুজো করতে হবে। শিবু বললো আমাদের উদ্ধার করতে হবে, আজ থেকে কার নয় কাল, কি 50 বছর পরেই হোক তোমাকে ওখান থেকে তাদের উদ্ধার করতেই হবে। রতন বললো হ্যাঁ কোথা থেকে কামিয়েছি, তারা তোমাকে ভাবতে হবে না, ওটাকে ফিরিয়ে আনতে হবে পাহাড়ের ওপর থেকে। সে বললো আজকে আমি তাদের শেষ কালের মতো বলছি আজকে। রতন সে বললো আজকে আমি সব পুরে খাই হয়ে গেছে, কিন্তু তাদের মনে এই নয় নাতা খাই ফিরে ওখানে পাঠালো। ওরা উদ্ধার করেছে। শিবু আর রতন গভীর বিশ্বাসে ছিল। এবার ধীরে আমি নিজেদের কাছেই অস্বীকার করতে বললো। তারপর রাতের অন্ধকারে পাহাড়ে দুর্মূলতে গন্ধ হয়ে গেল। এর মধ্যে বের করে দিতে আমার সময় দেখতে পারলো না। আজকের জন্য নিয়েছে এটা 6টা বাজে, এখন শীতের সময় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। শীতের অন্ধকার 7টা বাজে। সেখান থেকে প্রথম যদি তাদের মধ্যে আদি সেখান থেকে পোশাক পরে আসছে। আলিপুরে থেকে কাবের পাঠিয়ে ওদের পরিবেশের করতে হবে। এই বছরের 2-3 মাসের এর মধ্যে শুরু হয়ে গেছে, ট্রেনে শুরু হয়ে গেছিলো। কিন্তু এখন থেকে ট্রেন পারবে কলকাতা থেকে বেশ কিছু ব্রিটিশ করে যুদ্ধ থেকে যোগদান করা হবে। এদের মধ্যে 50 বছর রোহিঙ্গাদের জন্য আজ থেকে এই পার্টিতে কেবল অফিসারে যোগদান করেছে, কিন্তু খাবার রান্না পরিবেশন টাকা হয়েছে। এইভাবে অপমান কানাই জন্য এটা ছিল রোদুদাকে। রোদুদা বানায় অনুরোধ রায় ওদের সমিতির মাথা ব্রিটিশ সাহেবের মধ্যে বাংলার দিকে না সাহেবের যুক্তি সম্মতি হয়েছে। তাদের মধ্যে কারণ একটা বিশেষ লোকসামগ্রী একটা ব্যায়ামাগার আছে। এদের মধ্যে সম্মতি হলো বিলের অর্থ করতে হলো। বলতে আজকে আমাদের গোপনে এই সমস্তটা এখানে খানায় যদি নাটক আর ছেলে আছে খানায় বললো আজকে এখানে সকলকে মেটে দিতে হবে। এদের মধ্যেই নেই এবং বরং সেখান থেকে বিদ্যার ফান্ড করতে হবে। বললো আজকে আমি তোমার যোগদান করা যাদের রোজা এবং তাদের মধ্যে অর্থ সেখান থেকে তাদের মধ্যে ব্রিটিশ ডাকাতি এদের মধ্যে কাজ লুট করতে হবে। আরও অনেক নানা রকম ওদের মধ্যে একটা বেশ কিছু দিন ঢাকা পড়ে থাকা, তারপর সক্রিয় হয়ে গত মধ্যে ওরা মধ্যে বেশ কিছুদিন সিরিয়ালের মধ্যে এখান থেকে ওরা কিছু সক্রিয় উঠেছে। এবার রায়টা ছোটো হলেও ওর গুরুত্বের দিকে ছোটো বললো তুমি এবার হয়তো আমরা অন্যরকম কিছু বললো আগে কি বলে আজকে আলিপুরের আকাশ থেকে পার্টির কাছে মহাযুদ্ধ সেটা আমি ইংরেজ অফিসার যাদের মধ্যে সংবোধন করা তাদের মাধ্যমে একটা সেখান থেকে তাদের মাধ্যমে একটা হিরে ওনার ছেলে মরে লক্ষ্মীবাহী সম্পদ ছিল, যেটা দাম করতে বাজারে 5 লক্ষ টাকা তুলে দিতে হবে। এখান থেকে ভয়ানক বললো কি জিজ্ঞাসা করেছি, আমরা ব্যবস্থা করেছি আমাদের মানুষকে রাজেন্দ্রবাবু আগে আমরা ব্যবসা থেকে টাকা ছেলেকে নিতে হবে, ওদেরকে টাকায় দেয় খুব দরকারি, যাদের খুব ভালো মানুষকে নিয়ে তারপরে আমার কথা নিয়ে দিচ্ছি সন্দেহ করে নিতে বাবন জিজ্ঞাসা করে না করে তুমি তাদের হিসেবে বলেছিল এতে বলেছিল। আর মানুষ থেকে আগে যাদের সেখানে সমিতি যাদের মধ্যে সেখানে সেখান থেকে নিতে হবে 50 বছর ওর স্থাপিত হয়ে পড়ে থাকবে। সেখানে বলছিল আমাকে চুরি করবে, এদের চারদিকে মিলিয়ে থাকবে, পাহাড়ে লিপ্তই থাকবে। তাহলে আদি তোমাকে 5 দিন আগেই যখন নিয়ে যাবে সেখান থেকে আরও আমি তোমাকে আমি কীভাবে সব কিছু টাকা থাকবে ওই তোর বা থাকবে। আর সুযোগও ইলেকট্রিকে কেটে নেবে, সে ডাক্তারে যদি নিয়ে যাবে সেই এগুলোকে যাদের খরচা তাদের চাষের এলাকাটার মধ্যে ভরে যাবে। সেখান থেকে ঘুরেছিল চার প্যাকেট তুলে নেবে। সে বাবন জিজ্ঞাসা করেছিল সেখান থেকে কী হবে, তো পরিশ্রম করে মারা যাবে, আমি তো ব্যবস্থা করতে পারি নিয়ে বলুন তো আজকে আমি ভাবিনি আজকে সব কিছু চুরি করতে হবে। দুটো করতে শোনার পাশে করতে হবে। এই পরিবারে একজন চাইছেন, কিন্তু ওরা তাদের জন্য তাদের পুরস্কারও মূল্য দেওয়া হবে, আমাদের বিরোধীদের যুক্ত তাদের কাছে রাখবে। আজকে সে বোঝার যখন যতদিন হবে থেকেই সেখান থেকে এদের মধ্যে যে মানুষটিকে তাকে রিলিজ করতে হবে, তার নাম রাজেন্দ্র মাসির বয়স
বয়স্ক কর্তৃপক্ষ ভদ্র মানুষ ইঞ্জিনিয়ারের মধ্যে গিয়ে ওদের বলেছিলি যে এখানে কিছু করতে হবে, কোনো নিয়ম করতে হবে, এখানে রাখতে হবে, দেওয়া হবে, যাই হোক না কেন রান্না করে কোনো কিছু করতে হবে। এদিকে কদিন থেকে রাজবাবু বলে ভদ্র হলেও বিদ্যুতের সামনে দেখতে হবে, তারপরে এরা বিরক্ত হয়ে থাকবে, যখন যখন তুমি আমাকে বলবে না যাদের পেছনে থাকতে হবে ওদের পাবে নির্দিষ্ট পোশাক করতে হয়, ওদের পরিস্থিতি প্রয়োজনে রান্না হচ্ছে, খাবার পানীয় জল সাজানো হচ্ছে, সব তরকারি সব ভালো রকম এরকম। আর কাজবাবু নিজেই ভাবছিলেন কি থাকতে সময় উঠে চলে এক সময় বললে আজকে আমি বড় হলে মধ্যে আশির লোক বয়সে রয়েছে, এখান থেকে সব কিছু নিয়ে যেতে হবে, ওদের মধ্যে বসানো রয়েছে, এই তোমাদের এখানে কার সাথে না দিতে পারবে সেই যেখান থেকে জিনিসটা করতে হবে, এই এখান থেকে তোমাকে আরও বানিয়ে দিতে হবে, এখান থেকে বানিয়ে দেবে যাতে সামনে একটা সমস্যা আছে শীতকাল থেকে বলে জানলাগুলি বন্ধ করে দেয়, নতুনকে বলে দেয় জানলাগুলি সামনে দাঁড়িয়ে থাকবি, মুখ সূর্যময় ও পাতলা যাদের মধ্যে ভেসে নতুনকে বলে মধ্যে মধ্যে বললে গিয়ে আমি জানলাটাকে বন্ধ করে দেবো, এই রাতে ভাবে করতে হবে, আবার সব দেখবে রাত থেকে 7টা বাজে এখন সেখান থেকে উঠতে থামছে, সব দিক ঠিক রাখতে হবে, সে সমস্ত কিছু বাচ্চাকে ইশারা করবে, যাদেরকে দেখলে ভাবে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখার অবস্থায় করতে হবে। ওরা মনে মনে শুরু করতে বলে এই যে 3-4 বয়সে সেই নিয়মের মধ্যেই যাতে চিন্তা ডুবে গেল, সে বললো গিয়ে আমি ব্যাংকে মারা মধ্যে আজকে আমি আসতে পাড়াতে হবে সেখান থেকে সেখানে নিখুঁত হয়ে থানার প্যাকেট ভরে ফিরে গোলমালটা আচমকা সেখান থেকে বললো আর মাটিতে সেখান থেকে লোকজন এদিকে করতে পারে, এখান থেকে মাটিতে পড়ে গেলে কী রকম বুঝতে হবে, এই ভিড়ের মধ্যে কোনো জানলা কোথায় যেদিনকে দেখে নিয়ে হবে কী হবে, ভয় পাচ্ছে ঘুরে সেদের মধ্যে নিয়ম আমি ভয় পেয়ে গেলো। সে বললো আগে যতদিন জানলা নেই এবারে তোমাকে এই ঘরের মধ্যে রাখতে হবে, জোগাড় করতে হবে, এখানে ওদের বিপদ নিশ্চিন্ত নিশ্চিন্ত করতে হবে, মাথার লাগে সমস্যা কিছু দেখাশোনা বাবু। তারপর তিনি রান্নাঘরে চলে গেলেন, উনি একটু ভিজিয়ে সময় আজ করলেন, মনে পড়ে গেল যে বিছানার কথা, সেই যাই হোক না কেন রান্না যখন আজকে যখন আচমকা চুপ করে চিৎকার করলো ওইদিকে টাকা করতে কি বসানো হয়েছে সোনার পাত্তা কোথায়, এই বলতে নিয়মনের আসে প্রচুর কমিশনার সমস্ত করতে হবে, সেটা মাঝে বার করে দিতে হবে। আজকে আমি কথা বলছি যে দেখে নাও যদি পারবে ওটা কী করতে হবে, সে তারপরে মাথা ঠিক করো, মানুষকে যে তোমাকে ভারতীয় আমি সমস্ত কিছু দেখে দিতে হবে, এগুলো হারানো হারানো কিছু কোথায় পাওয়া গেলে পেট কোথায় বললে এই তো সরকারি তাকে মিলল না, দেখে কিন্তু তার মধ্যে তিনি দাবা করে অপরের মুখে চাওয়াচাই করতে থাকলে ব্যাপারটা কি জানতে চাই যে কোথায় গেলেন কোথায়, রাতে ওর দিকে সে ভিড়লো আবার বললো আজকে আমি ওদের দেখে শুনে ভালো করেছি না, তাদের বন্ধ করে দিয়েছি, মধ্যে সে খবর দিয়েছি যে কাপে গোদামান শুরু হয়েছে, হয়তো তিনি যে পাঁচটা তিনি তার সব কিছু পাইনি, খুব রহস্যজনক। অবাক হয়ে গেছে কীভাবে কোথায় গেলে বাচ্চা কি গাছের গোড়ায় না রান্নাটা বলছে যে তার মধ্যে আগেই দরজা বন্ধ করে দিয়ে ঝকটক করে শব্দ করছে, এ বলে একটা রাতে কে আসছে দিচ্ছে হয়তো, এবং না একটা বয়স্ক মানুষ গলিতে পাশে চুপ করে বসে রইল, এই বয়স্ক মানুষের তাও আসতে ভিতরে সেই খেয়াল করতে বাইরে থেকে এ বললো আজকে আমি সেই সময় দেখতে বললো আজকে আমি সেই সময় যতীনকে বললো বাবু জিজ্ঞাসা করলো যাতে সামনে একটা হঠাৎ ল্যাম্পে এসে আলোয় কেমন অদ্ভুত লাগছে হাতে মধ্যে ঠোঙা, ওটা বললো যে আমি এক্ষুনি আসছি এখানে, বললো না আপনাদের খবর দিতে হবে, এদের জল খেয়ে নিয়েছে চলে এলাম, তাই খবর যতীন দেওয়া হলো, হ্যাঁ তার মানে খবর আছে, তারপরে যতীনকে বলতে হবে, বলতে সে বললো আজকে আমি সে তারপরে অবাক হয়ে একটা কাছে বললে বের করে আনতে হবে হিরে বাখানো শোনার একটা পাতলা বা পাতলা সে বললো আজকে অবাক হয়ে তাকিয়ে যাবে, এটা কী হলো ম্যাজিক নাকি। পরের গল্পটা একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বর্তমানে সংসারে রকমের তাদের কাব্যের কোনো নামবন্ধ ছিল না, জীবনের উৎস যে কোনো আবশ্যকতা তাদের কোনো তার মনেই উদয় হতো না, যেমন করে পুরাতন চটি ঘোরাবাই পাছাড়া নিশ্চিতভাবে প্রবেশ করে সেই পুরাতন পৃথিবীটাকে সেই নিবারণ করে, সেইরূপ আপনার চিন্তা অভ্যস্ত এই অধিকার করিয়া তাকে যে সম্বন্ধে কোনোরূপ চিন্তা তত্ত্বালোচনা করে না, নির্বাণ করিয়া দেবীদের খোলা আরম্ভ করে বসে থেকে সে বলে তামাক খাই পথে খোলা দিয়ে সে বললো আজকে আমি তোমাকে সে বললো আজকে মনকে দিদির ইস্কির ব্যাপার রাখে, যে কোনো দিন আম থাকবে তপ্ত থাকবে রাতে, সেদিন আর কোনো দিন দরকার থাকবেন না, বিশেষ রূপে রথদিকে আয়োজন হয়, সেই তাহার সময় সে তেল মাখিয়ে স্নান করিয়ে তাহাদের আরামে ঘুমায় এবং সেখানে করিয়া ছেলে দাবাকের নিষ্পন্দ একটা মুখে পান পুরিতে অবস্থিত যাত্রা করে, অবশ্যই সে বলে এইবার আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামচন্দ্রের বাড়িতে একটা
সন্ধ্যা যাপন করিয়েছে। রাত্রে শয়ন গিয়ে করা হয়, যেখানে মৃতদের যেখানে আজকে বড় ভাত কাপড়ে যে ভিড় হতে হয় তাদের সেখান থেকে উপযোগী তাদের যে সমস্ত সমালোচনা করা, তার কোনো ছবি স্বচ্ছন্দ করা তার জন্য নিবেদনের মধ্যে কোনো কবির উদয় হয় না। তাদের মধ্যে তাদের মধ্যে হৃদয় সংকট হয়ে পড়ে, তাদের জ্বর করে ডাক্তার ডাকিয়ে থাকে বলতে স্রোতের মতো নেয়। এবার তাদের মধ্যে উদ্যোগ থাকে এমন বীর দিন 40 বছর দিন আগে চলবে, কেমন নির্বাহী অফিসে বন্ধ করবে, সে ছবি সেই কাল কি কী হবে সে বলবে, স্বয়ং গিয়ে সে থাকবে এবং একবার করেই বাইরে পড়ে থাকবে, তার মুখ রাখবে। দিবাজার ডাক্তার উদ্যোগে পরিবর্তন করবে, যাই হোক ওষুধ আর দেখা চাই যে ভালো আর অবস্থায় সুস্থতা চলবে। চল্লিশ দিনের ব্যক্তিতে বললে যেমন দুর্লভ আর কৃষ্ণর কথায় গেলে সে শরীরটা কেমন করিয়া অনেক সিংহস্তরে আছে বলিয়া থাকবে না। তার বলল যে আমি যখন উষ্ণ কৃষিতে ভদ্রলোকের চমকেছে সঙ্গে লাভ করা হয়েছে, সে বলল কি আমি কোনো এমন তোমার কোনো কিছু দরকার নেই। তাদের মধ্যে আজকে জিপে সুপর মাথায় এমন তাদের বিষম জঙ্গলে রান্না করে এই পাশে প্রচারের মাধ্যমে সে বললাম কি আমি পিঠের জড়ো পড়ে আছি, তাদের সন্দেহ করবে, সেই পাথরে পয়লা সেই 2-4 দিন করবে, কিন্তু করবে বাস্তবের মধ্যে যে একটা আন্দোলন থাকবে সে তাহার জীবনে এমন কখনো দেখেনি। যে গ্রীষ্মকালে সতীবেগিনী মন্দিরে ঘুরতে যখন সে বালসার উপরে ছিন্ন থাকে, তাদের ভিন্ন হয়ে বায়ু ভক্ষণ করাদের মধ্যে সে করা হয় এবং সেটা সৈন্য দিবে তাদের প্রকৃতির কোনো প্রয়োজন থাকার তাদের মধ্যে যে সংগত থাকে তার মধ্যে এমন সময় সেটা আমি যখন বসিয়া রয়েছে মনে হচ্ছে তাহার চোখে জল পড়িয়া গেল, মুখে চোখ বড় দেখে গেছে, বড় বড় প্রেণীতে সংকীর্ণ চোখে স্বামী মুখে থেকে ইয়া ছিন্নকায় আমি পড়ে থাকি। থেকে বলতে আমি একটা আনন্দ কিছুদিন যায় এবং একদিন রাত্রিবেলায় তখন ভাঙা রাত্রিতে এখান থেকে বলতে কম পড়তে সে বললো একটা চাঁদের দেয় সন্ধ্যাকালে কোনো এছাড়া পরে রাতে বাতাস থাকে, যেমন তোমার নির্বাচন চুলের মধ্যে দিয়ে আঙুল পুলিয়া থাকে, সেই পছন্দ করে আমাদের তো আর ছেলে পুলিয়ে করবে তুমি আর একটা বিবাহ করে নাও। এই কিছুদিন পরে ভাবে মনে বললে একটা প্রবল আশঙ্কা আনন্দ একটা সঞ্চার করে মানুষ মনে করে যে আমি যখন করবি তখন হাতে পড়েছে আপনাকে সহযোগ বললে এমন কোনো প্রাণীর আবেগ এবং এমন একটা মহৎ করতে পারবে না। সেই করিয়া সেই বললো আমি তোমার সেই তোমার কিছু খবর কিছুদিন তাহার হাতের কাছে কী আছে কী যায় কী ঐশ্বর্য বুদ্ধি নাই ক্ষমতা নাই, শুধু একটা পানাচ্ছে শুধু তাই দেবার কোনো কিন্তু তাদের মধ্যে মূল্যই বা কী। আমি কি বললো কি আমি তোমাকে সেখানে বললো কি আমি সে তোমাদের বলবো তারা মনে বললো যে যেন তাদের মধ্যে বিবাহ হইতে সে ভাবিল না কি তোমার ভালোবাসা আমাদের আশ্চর্য ব্যাপারের মনে সুত হয়ে যাবে। সে বললো তুমি কথা আমি এ বললো আজকে আমি বিশ্বাস করো বিশ্বাস এবং সে পূর্ণ একদিন তাদের কি ছন্দ বললে মনে হয়েছে তাহলে বিরোধী পথে বসিয়া আমাকে শুইয়া হয়েছে গাছে গিয়ে আমাদের বললো কি মনে করে একদিন নিজের সব সঙ্গেই করিয়া বললো আজকে আমি বুড়ো বয়সে একটা কচি খুঁড়িকে বিবাহ করেছি আর আমি আমি মানুষ করতে দিতে পারি নাই। বিরোধী বললো আজকে আমি সেরকম ভাবিলে ওই মানুষ পরিবার ভয় বললো আজকে তোমাদের সন্তানদের কোনো কুমার পদে মাতৃ করে বললো আজকে আমি তোমাকে সে থাকবে না সেটা বললো আজকে আমি শেষে গেল বললো আমার অফিস আছে আমার অনেক কিছু আছে তুমি আমাকে মেয়েদের আবেদন করবে না আজকে আমি সেটা কিছু সময় নষ্ট করবো না এবং অবশ্যই পরিহাস করিতে বললো আচ্ছা দেখি কোথায় তোমার ওই আছে কোথায় কী হবে কোথায় কী খাবো তুমি। বিমান বললো আজকে আমি সে মানে হিসেবে বললো আজকে তোমাকে সে ভূমিকা করবে না। সে বললো আজকে আমি বিবাহ হইলে তাহার শৈল সে বললো আজকে মিষ্টি ধরনের বললো আজকে আমি সে বললো এখন কিছু হয়নি। সে বললো আজকে আমি সে বললো আজকে সে বললো পরিত্রাণ পাওয়া যায়। সে বললো সে মনে মনে ভালো আমার করিতে একদিন ধরলো আজকে কিছু নিয়ে আজকে সে একটু মেয়ে খাইতে পারবে না তোমার ব্যস্ত হয়ে গেছে বলে আবার আজকে বলিয়া কেমন বলে স্বাস্থ্যকেন্দ্রে আসিয়া বললো সে ফাঁকি করবি না সে নিরুপায় বসিয়ার বললো কানের কাজে বলে তারা মেয়েকে বলে সেই হয়তো না এই যে বললো আজকে আমি সে জোর করিয়া যাবো প্রিয়া মুখ তুলিয়া জীবন বললো আহা তেমন চাঁদের আলো মুখের এখানে দেখি যে তেমন কোনো রকম বসে বাহিরা হইতে পারবে সে বলিবার নিশ্চিন্ত চক্ষু কোনো রকম চিত্র নাই তার নিশ্চিন্ত দাসীনভাবে পাশে নিদ্রার পূরণ পর্যায়ের মাধ্যমে সে বললো যে মুখে ফিরিয়া একটা কোণের মাধ্যমে থাকিতে হয় তারা বসে গেছে নিতান্ত না করিবে হবে শুধু বেশি উত্তর দিতে পারে না। হয়তো আজকে যখন সে বললো আজকে আমি এই বড় কৌতূহল এরকম রহস্য একটা নানাভাবে নানা রকম চরিত্রে হবার হয় ধোয়ার পূর্বে অন্তরাগে সেই পার্শ্বে পরিস্থিতি দেখে কখনো থাকবে না সে কখন থেকে বললো আজকে আমি কখনো বৈদ্যুতের মতো কখনো নক্ষত্রের মতো দীর্ঘকায় দৃষ্টি থাকবে না বানাবো সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়।
পরে আর একটা গল্প তারাপসন্দের কীর্তি। তুমি আজকে যখন লোকসমুদ্রে তারাপসন্ন কিছু জাদু মুখচোরা ছিলেন, লোকের কাছে বাহির করে তার সর্বনাশ হইয়া উঠলে তখন ঘরে বসে চাইতে হিন্দি সিপাত খাওয়ান এবং তাদের মাধ্যমে ক্ষুদ্র সংসারের অভিজ্ঞতা অতি গল্প লোকগণ তাদের বাজার লোকের কাছে তাহার মুখ আসে না, তারা গৃহ আপনাকে দিতে নিরাপদ বলে মনে করে না, লোকে তাহার একটা উদাসীন বাড়ির লোকের দোষে হয় না মনে করে যাদের আজকে পরম ভদ্র লোক সে তার প্রসঙ্গ বলে মহাশয় আপনি কোন তোমার কী পর্যন্ত কী লাভ করবেন তা এক মুখে হয়ে যাওয়ার পর তারা প্রসঙ্গ বললো আজকে নিজের দক্ষতায় আমাদের মনোযোগপূর্বক সে বললো আজকে আমি তার নিরাপদে তাদের অর্থ এই মনে হয় যে সে তোমার আনন্দ হয়েছে কী সম্ভব হয়েছে তোমাকে কী হয়েছে এবার কী মিথ্যা কথাটা কী উচ্চারণ করতে ভাবছে মধ্যে নির্বাচন করলে গিয়েছে আমি যখন সে বললে প্রাককালে পরিবেশে এর তার মধ্যে রাখবেন না হচ্ছে আমি থেকে বললো আজকে আমি আয়োজন করছি মহাশয়কে কেমন করিয়া কষ্ট দেওয়া হলো তারপর চুপ করিয়া তাকে এখন করিয়া সে বললে তার উত্তর দেয় না, মধ্যে সে এমন হয় যে কোনো সুশীল তারা পছন্দ করে তাদের সংবাদ তাদের মতো অগাধে বর্তমানকালে দুর্বলতে সরস্বতী নিজের স্টেশনে বসিয়া আছে তারা পছন্দকে বাসস্থান গ্রহণ করে তাদের মধ্যে তাহার পছন্দ তাহার কাছে তারা পছন্দ একটা মুখের দিকে সামনে তাহার প্রশংসা করা হয় এবং তাদের কাছে পবিত্র হয় এবং তাদের নিজেদের প্রত্যাশা করতে হয় তাদের আমদান বদনে গ্রহণ করে তাদের মাধ্যমে সে কোনো বিষম নাই কোথাও হয় না এদের লোকে নিজের কথা মিথ্যা দূরিত হয় না এই ঘরের কারণে তারা পছন্দ ভাবলে অন্য এমনকি মধ্যে নিজের স্ত্রী রক্ষণাবেক্ষণ করে না তাদের হারিয়ে গৃহিণীর কথায় নিয়ে না বান্ধব তাদের অন্য কিছু আছে যদি অন্যভাবে পর্যায়ে স্বীকার করিতে পারে তেমন সময় সৌভাগ্য স্বামীর কাছে তারা পছন্দ বেদৃত কাটিয়ে যাইতে যেতে তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস তাদের ক্ষমতার আহার মধ্যে সমতুল্য কেউ নেই এবং তাদের মধ্যে প্রকাশ করিতে কুণ্ঠিত হয় না তারা নিয়ে তারা পছন্দ বললে তোমার কাছে যদি আমি নাই তুমি কি তোমাকে তাই জন্য তুমি নিয়ে দাঁড়া লক্ষ্য করো না বলে একটা মনস্তাপ ছিল যে আমার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহির খবর বাহির প্রকাশও হয় না কিছু মাথা ধরা পছন্দ বলল যে তাহার হিসাবে করে বলল যে আমি সে বুঝিতাম যে তিনি যুক্তির মধ্যে বলল যে মহাভারতের পঙ্গল যাহা পড়িয়াছি তাহা সমস্ত জলের মতো বোঝা যায় কিন্তু নিরক্ষণ লোক অনায়াসে বুঝতে পারে যে তার মধ্যে আমার দুর্বলতা হতে আশ্চর্য মিথ্যতা কিন্তু সামনে দেখা নেই মধ্যে মধ্যে বলল যে আমি সেই তোমার অক্ষর বুঝে নিতে লোককে কিছু আবির্ভূত হইবে স্বামীকে বলে কি লেখা ছাপাও আমি বলতেন আমি তোমাকে ভগবান মনু বলে গেছেন সেখান থেকে ভগবান মৃত হয়েছে বলল কি আমি তোমাদের তোমার কোনো আপনাকে সেটা তোমার স্বামী সেই মনে করলেন যে তাদের স্বামীর কথায় মনে গ্রহণ করবে তাদের স্ত্রী করবে আর থাকবে না তাদের স্ত্রী প্রকৃত থাকবে না প্রথমে যখন পিতার করবে তখন তারা পছন্দ নিশ্চিতভাবে খুঁজি তখন বলে স্বামী স্মরণে একাকে 4টি কন্যা বিবাহ করবে তাদের যোগান দেবে নিশ্চিন্ত মুখে বললেন যে তুমি আর একটু অনেক মন দাও তারপর কিছুটাই থাকবে না তার পছন্দ ব্যাকরণ বললেন সত্যি কী আছে বলো তাদেরকে কীভাবে কইবে বললো কি আমি বেড়াতে চলো আমি তোমার বইগুলো ছাপাবো 5 জন লোক তোমাকে জানবে তারপরে সে জন্য আসবে এবং তারপরে কিনবে তারপরে সে বললে আস্তে মনে পত্র এইভাবে বললো আজকে আমি 5 লোককে কন্যায় বেঁধে নিয়েছি এমন বলিয়া সে ভরে গেল সেই লোকের নিজের বলল আজকে ছড়িয়ে গেছে তাহাকে খাইবার জন্য নির্দিষ্ট নৈমিত্তিক স্মরণ করিবার সংসারের কোনো উপদ্রব করে নেয় অন্তত বললো আজকে আমি স্বামী যাচ্ছি কোনো পাড়ার লক্ষ্যকুরা নিত্য অভ্যাস সমস্ত কিছু নিজের স্বামীকে অনেক মাথায় করিয়া দেব তাদের মনে মাধুরী আদিত্যকে সে তোমায় করিয়া দেব এবং ঘরে আশ্রয় খাইয়া থাকিবে কলকাতায় যখন তার সাথে বলল যে আমি তোমাকে সেই পরিবেশ দক্ষিণে গহনা টাকা পাইয়াছি তাহার অধিকাংশই খরচ হয়ে গেল আজকে যখন সে তোমার এই ছোটো সমস্ত সম্প্রদায়ের তেমন রাজ্যকে গৃহিণীর ব্যাখ্যানে বই স্থির করতে আছে আশঙ্কা ছিল সেটা পথের মধ্যে হারিয়ে গেল লয় সে বললে গৃহিণী যখন গৃহীর পাশে করে তার স্বামী দেখলেন সেদিন পাড়ার লোকেরা মহিলারা নিমন্ত্রণ করতে খাওয়ানো হলো যেমন সকলে আসিয়া পথবর করে তেমন বইটাই রাখা আছে তার উচ্চস্তরে বললেন ও বইটা ফেলে দিয়েছে বাধ্য অন্য জায়গায় তুলে দাও সে বলে তুমি অন্য জায়গায় থাকবে না তুমি আমাকে তুলে রাখবে পর মুহূর্তেই একটা জিনিস থাকবে তারপরে নিজে বড় কাছে বললাম যে সত্যি আবার বই পড়ার ইচ্ছে বুঝি দিতে থাকবে না তুমি তোমাকে বাইরে সত্যি কিছুমাত্র আগ্রহ নেই তোমার কিছুই থাকবে না অন্যদিন বলতে চাও তুমি তোমাকে মাথায় তুলে রাখবেন এবং তোমাকে তার মধ্যে একদিন বেদান্ত প্রাণ ভয় করবে একে বললো যে আমি সেই তোমার গৃহিণী ইচ্ছে মতো সত্য থাকা দেশদূর লোককে নিশ্চিন্ত হয়ে এক বাক্যে কইল একরকম থাকবে না এটি লোক প্রতারিত হয় এই সকল সেই সময় কোনো পর্বই কোনো সন্ধ্যা থাকবে না তাদের ছুটি নাটক নোবেলের পরিবর্তন এমন সময় কোনো মধ্যে গৃহ থাকবে হয় তাদের মধ্যে বাস্তবিক হয় তাদের যে পূর্ণতা সে কখনো থাকবে না তার পছন্দ বললো আজকে আমি তোমাকে নিজের মধ্যে মিল থাকবে কারণবাব তাই এক থাকবে না কোনটাই থাকবে আমাদের মতো থাকলে হয় কথাটা সত্যি তাদের মোটে
পুরো হয়ে গেল। দেশের মধ্যে লাইব্রেরি ছিল না, তাদের মধ্যে মুদ্রার পরিবর্তন করবে, তাহার মতন গ্রন্থ অনেক দিকে ছিল চিন্তাশীল, তারপরে মহৎ চিন্তাশীল গ্রহ থাকবে। তার পছন্দ বললে আজকে আমি তোমাকে পুলক চিত্তে যার ঘরে মণ্ডল করিয়া দেখি প্রত্যেকে লাইব্রেরিতে তুমি তো বেদান্ত পাঠ করিবে। অজস্র তারা পছন্দ বললো আজকে আমি এমন তোমাদের বাচ্চাতে বললো আজকে আমি তোমাদের তখন সে বললো আজকে যখন অর্থ সম্বন্ধ করলে এটা কিনে না এবং কেবল করিয়া বললো আজকে আমি তোমাকে সে বললো কেউ গ্রহণ করবে না। ইহাদের মণ্ডলে সে বললো আজকে আমি সেরকম আক্রোশ করবে, গ্রন্থে সমর্পণ করবে। গ্রন্থে বললো আজকে আমি তেমন তোমার চিন্তাশীল হয়ে গেলে চিন্তা করবে, তাদের মধ্যে উদাসীন থাকবে এবং তাদের মধ্যে যে আকাশ অবস্থিত ছিল তার অবলম্বন করিয়া গৃহমুখে অবিচ্ছেদ করলে তাদের মাধ্যমে অনম্বর ভুলক চিত্ত করবে না, তারা শুভ সংবাদে সংবাদ করবে। তারা পছন্দ বললো আজকে গৃহিণীর সঙ্গে আজকে আমি থাকবে মনে মনে বলবে আজকে ধনপুত্র কামনা করবে। এমন সময় তাহারা লোকের মুখে মানসিক একটা পরিস্থিতি গল্প তাদের মধ্যে করিয়া মুখের দিকে চাইবে। তখন স্বামী বললো আজকে আমি তোমাকে সেই সময় মুখের দিকে প্রাণপণ করবে। তখন তারা পছন্দ বললো আজকে যুগান্তর করবে। তারপর আগামী দিন কুসুমঞ্জলি সহচরী সীতাগির লাইব্রেরি তাদের মধ্যে বিদ্যালয় আস্তে আস্তে গিয়ে নিয়ে রক্তদান করতে থাকবে। নমস্কার, আজকের গল্পটা হচ্ছে অন্তরালে। রাবুর থেকে সাপ চলছে, ব্রিটিশ ফৌজদার তাদের উদ্ভাবনের মতো চিৎকার করতে করতে খোলা তলোয়ার। একদিন যখন মাগরিব নিভ হচ্ছে, তাদের আগুনের শিখায় একটা আকাশ লাল হচ্ছে, তাদের সৈন্যদের ধরিয়ে আসছে। তাদের মধ্যে যত ব্যয় হয়েছে তাদের মধ্যে মতিলালের আর কিছু ছেলেরা মৃত্যু হয়েছে। শিব ঠাকুর জনি সে পড়ে গিয়েছিল লুকিয়ে, রতনলালকে ওরা দুজনেই আহত। ওদের এখান থেকে বলতে যাওয়া যায় আর ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ্মী মারা গিয়েছিল। তারা সকল থেকে যে ব্রিটিশ সৈন্যদের দাপাদাপি বেড়ায়, তাহলে ওদের বা অধিকারে পকেটের বাচ্চাদের চালুর মতো সোনার পাত্রে চারার মধ্যে সাতটা ব্রিটিশে ওরা বলেছে এরকম যাই হোক না নানা সাহেবের কাছ থেকে দিতে হবে। এটা পৌঁছানোর আগেই ব্রিটিশরা এসে হামলা করতে শুরু করে, পাতাটা ছিঁড়ে দিল। রক্ষা করতে পারলো না এবং তাদের মধ্যে রতন বললো আজকে কোনো প্রাণ নেই দিতে পারবো না। পাহাড়ে রতন থেকে বড় পাথর নিয়ে আড়ালে বসে আছে। রতনের বয়স 16 বছরে, এই পৃথিবীতে ওদের আর কেউ নেই, এই জীবনটা নিয়ে তারা পারবে। ও রতন বললো আমাদের এখান থেকে দূরে যেতে হবে, শিবু এই জায়গাটা থেকে আমার যেতে হবে, খুঁজে করতে হবে। শিবু বললো আমাদের উদ্ধার করতে হবে, আজ থেকে কাজ নাই কাল কি 50 বছর পরেই হোক তোমাকে ওখান থেকে উদ্ধার করতেই হবে। রতন বললো আরে কোথা থেকে কামিয়েছি তারা তোমাকে ভাবতে হবে না, ওটাকে ফিরিয়ে আনতে হবে পাহাড়ের ওপর থেকে। সে বললো আজকে আমি তাদের শেষ কালের মতো বলছি আজকে। রতন সে বললো আজকে আমি সব পুরে